বর্ধিত লকডাউনের প্রথম দিনেও স্বাস্থ্যবিধি ভেঙে ঢাকায় ফিরছে মানুষ, চলছে দূরপাল্লার বাস, বাড়ছে ঝুঁকি। ভিড় ঠেলে কর্মস্থলে ফিরলে ব্যাপক মাত্রায় করোনা ছড়ানোর শঙ্কা, কঠোর বিধিনিষেধ প্রয়োগের পরামর্শ। আসছে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে, পদ্মা সেতু চালুর লক্ষ্যে থাকছে আলাদা বরাদ্দ। এক বছরেও গণপরিবহনের শৃঙ্খলা ও মশা নিয়ন্ত্রণে ব্যর্থ ঢাকা উত্তর সিটি, বড় সাফল্য ডিএনসিসি হাসপাতাল। ভারতের টিকা সংকটে বিশ্বজুড়ে কোভ্যাক্স কর্মসূচিতে বিপর্যয়, যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়ালো 6 লাখ। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। বর্ধিত লকডাউনের প্রথম দিনেও স্বাস্থ্যবিধি ভেঙে ঢাকায় ফিরছে হাজারো মানুষ। বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে রাজধানীতে ফিরেছেন তারা। ফলে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে দেখা যায় ঢাকামুখী মানুষের চাপ। তবে সরকারি নির্দেশ অমান্য করে কোথাও কোথাও চলেছে দূরপাল্লার বাসও। রাজধানীর প্রবেশপথ গাবতলী ও আবদুল্লাপুরে ঢাকায় প্রবেশ করা মানুষের সংখ্যা সকাল থেকেই বাড়ছে। ভোর থেকেই ফেরিঘাটেও রয়েছে ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত মানুষ। ফেরিতে ওঠার সময় স্বাস্থ্যবিধি না মানা ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন অনেকেই। বিভিন্ন যানবাহনে 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের। আছে ভোগান্তি করতেছি, আর কি বলবার, বলার কিছু নাই। এক মাসে মানুষ যেমন যা কামাই তার ডবল জায়গার গাড়ি ভাড়াই। স্বাস্থ্যবিধি আমি মানতে পারি নাই, সেটা আমাকে ডাবল সিটে ডাবল পার্সন আসতে হয়েছে, এটা আমার জন্য প্রবলেম হয়েছে। বাকিটা টাকা তো আর্থিকভাবে তো ওটা আছে, ডবল ভাড়া, বেশি ভাড়া, এক্সট্রা ভাড়া, বিসাইড আদার। বর্ধিত লকডাউনের প্রথম দিনে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতি যাত্রার আরও খবর জানাতে এবার রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, এই মুহূর্তে গাবতলীতে কি পরিস্থিতি দেখছেন? মানুষের ভিড় কেমন? কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন তারা? আশরাফ, এখানে মূলত দক্ষিণাঞ্চলের 21 জেলা সহ পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়ার কিছু লোকজন এই রুট ব্যবহার করে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরা যারা আসছেন পাটুরিয়া ঘাট হয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার একটি অংশ এখান থেকে আসছেন। আবার যারা পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী রুটে কিংবা বগুড়া রুটে চলাচল করে, তারা চন্দ্রা পর্যন্ত দূরপাল্লার বাসে করে আসছেন। সেখান থেকে ভেঙে আমিনবাজারের ওপার যেটি রয়েছে সেখানে এসে এখান থেকে ঢাকার যেহেতু টাউন সার্ভিস চলাচল করছে, সেক্ষেত্রে আন্তঃজেলা যে পরিবহন রয়েছে বা সিটি কর্পোরেশনের মধ্যে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলোতে চড়ে তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশরাফ যে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ আসছে। মানুষের জটলা তৈরি হচ্ছে, উপেক্ষিত হচ্ছে সামাজিক যে দূরত্ব সেটি মানা হচ্ছে না। পাশাপাশি স্বাস্থ্যবিধির প্রতি অর্থাৎ যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনাও মানছে না। যদিও গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে ঈদ যাত্রাকে মানে অর্থাৎ যারা ঢাকায় ফিরবেন সেটাকে বিলম্বিত করা যায় কিনা, নাহলে করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি কিন্তু থেকেই যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু হেঁটে আসছে। অর্থাৎ এই মানুষগুলো ওপারে আমিনবাজার যে জায়গাটি রয়েছে, গাবতলী ব্রিজ কিংবা আমিনবাজার ব্রিজের ওপারে, সেখানে বাসে থেকে কিংবা সিএনজি, অটোরিকশা অথবা ব্যক্তিগত যে গাড়ি রয়েছে বা মাইক্রোবাসে করে এসে তারপর তারা হেঁটে হেঁটে এই ব্রিজ পার হয়ে এখান থেকে রাজধানীর বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন। যদিও তাদের একটি অভিযোগ সেটি রয়েছে যে তারা আসলে বাড়তি ভাড়া দিয়েছেন। সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল যে যেখানে আছে সেখানে বসে উদযাপন করা, অর্থাৎ সেই ভোগান্তির বিষয়টি আসলে তারা যদিও বলছেন যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেন বাড়িতে গিয়েছিলেন, আবার কেনই বা আসছেন, তাদের একটি বক্তব্য ঈদ ছাড়া তারা আসলে এত বেশি ছুটি কখনোই পান না, তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসছে। আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাচ্চারাও কিন্তু হেঁটে হেঁটে আসছে। পরিবারের যারা ছিলেন, যারা আছেন তারা হেঁটে হেঁটে এই যে ব্রিজটি পার হয়ে তারপর করে যাচ্ছেন। অর্থাৎ অসংখ্য মানুষের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সকাল থেকেই মানুষের ভিড়, যে যার মতো করে আসছেন। সেখানে যেই বাহনগুলোতে করে আসছেন সেই বাহনেও আমরা স্বাস্থ্যবিধি মারাত্মক রকমভাবে ব্যাহত হয়েছে।
যদিও গণপরিবহন দূরপাল্লার শ্রমিক যারা রয়েছেন কিংবা দূরপাল্লার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা একটি কথা বলেছিলেন যে যদি দূরপাল্লার বাস চলাচলের অনুমতি দেওয়া হতো তাহলে অন্তত স্বাস্থ্যবিধি কিছুটা হলেও মানা যেত, কারণ এক সিট ফাঁকা রেখে এক সিটে বসতেন। সেক্ষেত্রে মাইক্রোবাসে করে যারা আসছেন, সিএনজিতে করে যারা আসছেন তারা কিন্তু মারাত্মক রকমভাবে গাদাগাদি করে আসছেন। তো তারপরে বিভিন্ন জায়গায় ভেঙে ভেঙে আসছেন, একজন যাত্রীকে নানা জায়গায় নামতে হচ্ছে। সেক্ষেত্রে সংক্রমণের যে আশঙ্কা সেটি কিন্তু মারাত্মক রকমভাবে রয়ে গেছে। আশরাফ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। এবার আমরা নারায়ণগঞ্জ এবং গাজীপুরের পরিস্থিতি জানবো। আমরা প্রথমে যাচ্ছি নারায়ণগঞ্জে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস সাইনবোর্ড পর্যন্ত চলছে, এটি নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা? ঈদের এবং ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, ঈদের ছুটি কাটিয়ে গড়মুখী মানুষের কিন্তু ঢাকার রাজধানীতে ফেরার যানবাহনের চাপ কিন্তু সকাল থেকে আমরা অতিরিক্ত দেখেছি। এখানে কিন্তু আসলে যাত্রীরা আসছে ঢাকা চট্টগ্রাম পূর্ব এবং দক্ষিণ, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট এই মহাসড়ক দিয়ে। এখানে আন্তনগর কোনো গাড়ি চলাচল করছে না, তবে লোকাল সব ধরনের যানবাহন কিন্তু এখানে চলাচল করছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু তাদের যে নিজ নিজ জেলা থেকে তারা ঢাকা পর্যন্ত আসছে, তাদের কিন্তু দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। অর্থাৎ তারা ভেঙে ভেঙে আসছেন এবং লোকাল বাসগুলি এবং হাইস সহ অন্যান্য যে যানবাহন, আমরা পাওয়ার ব্যান্ডও তাদেরকে আসতে দেখেছি। তো তাদের কিন্তু যাত্রীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে নৌসুন্দি থেকে ঢাকায় আসতে তাদের 200 টাকা খরচ হয়, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আসতে তাদেরকে 400 টাকা গুনতে হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আসলে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আসলে জানিয়েছেন যে নারায়ণগঞ্জের যে চেকপোস্টগুলি আছে তারা তদারকি করছেন যেন স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি নির্দেশনা আসলে পালন করে। তো ব্যাপক হারে গাড়ি আসলে যেই প্রশাসনের যে চেকপোস্টের যে নিরাপত্তা এবং তাদের যে তদারকি, তারা কিন্তু আসলে লোকাল এসব পরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারছেন না, গাদাগাদি করেই কিন্তু তারা বাড়ি থেকে রাজধানীতে ফিরছেন। এবং এই বিষয়ে আমি হাইওয়ে পুলিশের পরিদর্শক মনিরুজ্জামানের সাথে কথা বলেছি। গত 24 ঘন্টায় মেঘনা সেতু দিয়ে প্রায় 28,000 যানবাহন পারাপার হয়েছে এবং আজকের যে রিপোর্ট সেটা এখনো আসেনি। এবং আজকে তিনি জানিয়েছেন যে আজকে যে যানবাহনের পরিমাণ দেখা যাচ্ছে সেটা আসলে আরো বেড়ে যেতে পারে। অর্থাৎ স্বাভাবিক থাকে 28 থেকে 30,000 এবং ঈদের আগে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে ঢাকা থেকে ফেরার পথে প্রায় 50 থেকে 55,000 পর্যন্ত কিছু গাড়ি চলাচল করেছে এই ক্ষেত্রে। তো আমি আসলে আপনাকে দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু থেকে যে ঢাকাতে যেসব যাত্রীরা ফিরছেন, এবং আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায়। দূর দূরান্তের আন্তনগর যে যাত্রীরা এখানেই কিন্তু এসে তারা নামছেন এবং তারা কিন্তু নিজ নিজ বাড়িতে তারা এখানে ফিরছেন। এবং এই সাইনবোর্ড এলাকায় সকাল থেকে কিন্তু যত সময় যাচ্ছে যানবাহনের চাপ কিন্তু ততই বাড়ছে। সেখানে যে পরিমাণ গাড়ি দেখেছি এবং যাত্রীদের আসতে দেখেছি, এখন কিন্তু আসলে এই পরিমাণ আরো বেড়ে গেছে। আসলে এই বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সাথে আমি কথা বলেছি, জাহিদুল আলম। উনি আমাকে জানিয়েছেন যে তারা নারায়ণগঞ্জের প্রায় 10টি চেকপোস্টে সাইনবোর্ড সহ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এবং মেঘনা টোল প্লাজায় এই 3টি চেকপোস্টেই কিন্তু তারা আসলে তদারকি করছেন যেন স্বাস্থ্যবিধি মেনে এসব যানবাহনের যাত্রীরা। রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। এবার আমরা গাজীপুরে যাব, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আবুল হাসান। হাসান, রোববারও গাজীপুর থেকে দূরপাল্লার বাস চালানোর একটা অভিযোগ ছিল, আজও কি অবস্থা দেখছেন? আজও কি সে বাসগুলো চলছে? আপনি জানেন যে লকডাউন, করোনা ভয়, পথের ভোগান্তি সবকিছু ছাপিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এখন রাজধানী সহ আশেপাশে যে বিশেষত গাজীপুরের যে কর্মস্থল সেখানে ফিরতে শুরু করেছেন। এবং এই মানুষগুলো কিন্তু দূরপাল্লা বাস সহ বিভিন্ন বাস, মিনি বাস
হালকা যানবাহন বা বিভিন্ন প্রকার গাড়িতে করে তারা কিন্তু এই কর্মস্থলে ফিরতে শুরু করছেন এবং এই মানুষের স্রোত আমি সকালে যেটি দেখেছিলাম তার থেকে কিন্তু অনেক গুণ বেড়ে গেছে এবং মানুষের উপস্থিতি বেড়েছে, যানবাহন উপস্থিতি বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি যে দূরপাল্লার যে গাড়িগুলো এখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে, এই গাড়িগুলোর যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই তারা বগুড়া এবং সিরাজগঞ্জের পুলিশের বাধার মুখে পড়েছিলেন এবং সেইখানে বাধার পর সেই গাড়িগুলো দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। পরবর্তীতে তারা সেই গাড়ি করে আবার এখানে গাজীপুরের উদ্দেশ্যে এসেছেন এবং তারা বলছেন যে বিভিন্ন পয়েন্টে দীর্ঘ সময় তারা গাড়িতে থেকেছেন এবং এ কারণে তাদের বাড়তি ভোগান্তি পেতে হচ্ছে। আর যাত্রীরা যেটা অভিযোগ করছেন যে নির্দিষ্ট গন্তব্যে যেতে তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, যেহেতু যানবাহনের একটি সংকট রয়েছে এবং অনেক রুটে দূরপাল্লার বাস কিন্তু সেভাবে চলাচল করছে না। ফলে মানুষকে কিন্তু বাধ্য হয়ে পেটের তাগিদে যারা কর্মস্থলে ফিরতে শুরু করছেন তাদেরকে দ্বিগুণ তিনগুণ ভাড়া দিয়ে কিন্তু গন্তব্যে আসতে হচ্ছে এবং অনেকে কিন্তু মাইক্রোবাস এবং যে পিক আপ জীবনের ঝুঁকি নিয়ে এই গাড়িগুলোতে কিন্তু তারা এসেছেন। আমি যদি এখানকার চিত্রটি আপনাদের দেখাতে চাই, এখানে চন্দ্রা ত্রিমুর এলাকায় মানুষ কিন্তু যেভাবে পারছেন তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাগেজ নিয়ে কিন্তু তারা ফিরছেন এবং এক্ষেত্রে স্বাস্থ্যবিধির যে নিয়ম নীতি, মাস্ক ব্যবহার এগুলো কিন্তু উপেক্ষিত হয়েছে। কোনো যানবাহনে কিন্তু আমি স্বাস্থ্যবিধির যে মানার প্রবণতা সেটি দেখিনি। আসন বিন্যাস পরিকল্পিতভাবে এখানে যাত্রীদের ঠাসাঠাসি করে গাদাগাদি করে কিন্তু এখানে পরিবহন করা হয়েছে এবং যাত্রীদের সঙ্গে আমি যে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা এই একরকম গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে তারা শেষ মুহূর্তে কর্মস্থলে এসেছেন এবং তারা বলছেন যে চাকরিটা তাদেরকে বাঁচাতে হবে এবং যেহেতু অফিস এবং কর্মস্থল খুলে গেছে সেই কারণে তাদেরকে যে কোনো উপায়ে এখানে আসতে হয়েছে এবং সেই কারণে যে পথের ভোগান্তি, সেই ভোগান্তিকে তারা আসলে ভোগান্তি মনে করছেন না এবং এই যাত্রীরা আরও যে অভিযোগ করছেন যে যদি এই দূরপাল্লার পরিবহন চালু থাকতো বা অন্যান্য যে যানবাহন সংকট না থাকলে তাদের হাসান, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ এবং গাজীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। করোনার সংক্রমণ রোধে চলাচল নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ প্রয়োগের পরামর্শ চিকিৎসকদের। ঈদে যারা ঢাকা ছেড়েছেন তাদের জরুরি প্রয়োজন ছাড়া 14 দিন পর ফেরার পরামর্শ দিচ্ছেন। ভিড় ঠেলে কর্মস্থলে ফিরলে করোনার ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত হয়েছে 7,80,000-এরও বেশি মানুষ, মৃত্যুও ছাড়িয়েছে 12,000। এরই মধ্যে দেশে পাওয়া গেছে ভারতীয় ধরন, যা কয়েক গুণ অধিক বেশি সংক্রমিত। এবারের ঈদে করোনার সংক্রমণ উপেক্ষা করে রাজধানী ছেড়েছে প্রায় 1 কোটি মানুষ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও রাজধানীতে ফিরছেন মানুষ। আন্তজেলা বাস সার্ভিস বন্ধ থাকায় গাদাগাদি করে মাইক্রোবাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানে চলাচল করায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। যাওয়ার সময় যা হয়েছে সেরকম যেন না হয়, ধৈর্যের সহিত আস্তে আস্তে করে এবং স্বাস্থ্যবিধি মেনে ব্যাক করেন এবং 14 দিন এলাকায় থেকে আসেন। সেটাই আমাদের তৃতীয় ওয়েভকে আমাদের মোকাবেলা করতে অনেক সহজ হবে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া রোধে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মেনে চলছে, এটা সবাই জানে, জেনেও তো কেউ মেনে চলছে না, কারণ এটার কোনো এনফোর্সমেন্ট নাই। এখন করা উচিত যে বড় বড় শহরগুলোতে কোনো লোক ঢুকতে পারবে না, এটা করে ফেলা উচিত। যে যেখানে আছে ওখানে থেকে যাক আগামী 2 দিন, তাহলে কারো না কারো অসুবিধা হবে, ওই অসুবিধাটা মেনে নিয়ে ওটাতে বাধ্য করে যদি ঢাকা শহরের লোককে বাঁচানো যায়, এটা একটা অ্যাটেম্প করতে পারে। ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে তার নিয়ন্ত্রণ কঠিন হবে বলেও জানান বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের খবর জানাতে এবার রাজবাড়ীর দৌলতদিয়া ও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে এই দৌলতদিয়া ঘাট থেকে আছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতদিয়া আজ ঢাকামুখী মানুষের চাপ কেমন দেখছেন, কি পরিস্থিতি এখন? মানুষ যেভাবে ভোগান্তি নিয়ে বাড়ি ফিরেছিল সে
ঠিক একইভাবে কিন্তু এখন কর্মস্থলে ফিরছে। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ রয়েছে। অর্থাৎ দৌলতদিয়া ফেরিঘাটে একটা ফেরি ভিড়া মাত্রই সেই ফেরি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই যাত্রীদের চাপে কিন্তু পড়ে যাচ্ছে এবং পরবর্তীতে যাত্রী নিয়েই কিন্তু এই দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ফেরিগুলো ছেড়ে যাচ্ছে এবং এই ফেরিগুলোতে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কিন্তু মানা হচ্ছে না। একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করেই যাত্রীরা পারাপার হচ্ছে। সেই সাথে কিন্তু অনেক যাত্রীরই মাস্ক পরার অনীহা আমরা দেখতে পেয়েছি। আর এইসব কর্মস্থলে ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা যেটা বলছেন, যেহেতু গণপরিবহন বন্ধ রয়েছে সে কারণে কিন্তু দ্বিগুণেরও বেশি ভাড়া দিয়ে তারা অটো, মাহেন্দ্র, মাইক্রোবাস, মোটরসাইকেল অর্থাৎ 3 চাকার যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনে করে কিন্তু এই দৌলতদিয়া ফেরিঘাটে এসে ভিড়ছেন। আর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা এই ঘাট এলাকাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত বা সামাজিক দূরত্ব নিশ্চিতের ক্ষেত্রে কিন্তু কোনো তদারকি বা তৎপরতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে যে সকাল থেকেই এই দৌলতদিয়া ঘাট এলাকায় কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। এই রুটে ছোট বড় মিলে 16টি ফেরি চলাচল করছে, যে কারণে কিন্তু যাত্রীরা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ফেরিঘাটে আসলেও তাদেরকে কিন্তু ঘন্টার পর ঘন্টা ধরে ফেরিঘাট এলাকায় বসে ভোগান্তির শিকার হতে হচ্ছে না। অর্থাৎ এসেই তারা ফেরিতে উঠে নদী পার হয়ে তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। তো বলা যায় যে সময় যত গড়াচ্ছে যাত্রীর চাপটাও কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় বৃদ্ধি পাচ্ছে। শামীম রেজা, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার শিমুলিয়ার পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই মুহূর্তে শিমুলিয়া ঘাটের পরিস্থিতি জানাবেন, যাত্রী চাপ কেমন? আরেকটি বিষয় জানাবেন যে গত দুদিন থেকে আমরা দেখেছি যে যারা ঢাকায় ফিরছেন তার চাইতে যারা ঢাকার বাইরে যাচ্ছেন সেই চাপ একটু বেশি ছিল, জানাবেন। দেখুন, আজকে সকাল থেকে আমরা দেখেছিলাম যে রাজধানীতে একেবারে অফিস আদালত থেকে সবকিছু যখন খুলতে শুরু করেছে তারপর থেকেই কিন্তু রাজধানীর বিভিন্ন কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। আমরা সকাল থেকে ঘাট এলাকার প্রত্যেকটি ফেরিঘাটে আমরা দেখেছি যে আপনার যে ফেরিগুলো বাংলা বাজার থেকে শিমুলিয়া ঘাটে আসছে সব কয়টি ফেরিতে কিন্তু যানবাহনের তুলনায় কিন্তু মানুষের সংখ্যাই কিন্তু সব থেকে বেশি। আমরা সকাল থেকে পুরো ঘাটের যে কয়টি ফেরি এসে ভিড়ছে সব কয়টি ফেরিতেই কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে এই ফেরিগুলোতে। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে রাজধানীর কর্মস্থলে যেমন মানুষ ফিরছেন, পাশাপাশি কিন্তু যারা ঈদে গ্রামের বাড়িতে ফিরতে পারেননি এমন মানুষের চাপও কিন্তু এখানে কম নয়। সকাল থেকে এই ঘাট থেকে বেশ কয়েকটি ফেরি আমরা ছেড়ে যেতে দেখেছি এবং সব কয়টি ফেরিতেই কিন্তু আমরা মানুষের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেই ফেরিগুলোতেও কিন্তু যানবাহনের যে চাপ সেটি কিন্তু অনেকটাই কম ছিল আসলে বলা চলে। তার মধ্যে যে 17টি ফেরি ঘাট এলাকায় চলছে সেই 17টি ফেরিতে কিন্তু আপনার জরুরি যে রোগীবাহী অ্যাম্বুলেন্স গুলো রয়েছে সেগুলোই আসলে বেশি প্রাধান্য পাচ্ছে। তবে ঘাট এলাকায় কিন্তু আমরা সকাল থেকে পারাপারের অপেক্ষায় প্রায় কয়েক শতাধিক ছোট ব্যক্তিগত প্রাইভেট কার এবং গাড়িকে কিন্তু আমরা অপেক্ষা করতে দেখেছি। তবে মানুষের উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু এই গাড়িগুলো ফেরিতে উঠতে কিন্তু আসলে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। এবং আরেকটু যদি বলে রাখি, আগে আমরা যে বিগত দিনগুলোতে যেটি দেখেছি যে মানুষকে ফেরি পারাপারের অপেক্ষায় ঘাট এলাকায় ঘন্টার পর ঘন্টা এসে অপেক্ষা করতে হচ্ছিল, সেটি কিন্তু আর এখন এই চিত্র আমরা দেখতে পাইনি। এখানে পর্যাপ্ত ফেরি থাকার কারণে আপনার কিছুক্ষণ পরপর কিন্তু একটি করে ফেরি ছেড়ে যাচ্ছে। এতে ঘাটে আসলে যারাই পারাপারের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু কিছু সংখ্যক পরপর একটি করে ফেরি পাওয়ায় কিন্তু তারা দ্রুত বাংলা বাজারের উদ্দেশ্যে শিমুলিয়া থেকে রওনা দিতে পারছেন। এবং পুরো ঘাট জুড়েই সকাল থেকে যেমন রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে, ঠিক সমপরিমাণ কিন্তু গ্রামের বাড়িতেও আসলে মানুষ ফিরছেন। তবে ঘাট কর্তৃপক্ষ কিন্তু রাজধানীর যে কর্মস্থলগুলোতে মানুষ ফিরবেন সেটি নিয়ে কিন্তু তারা প্রস্তুতি রেখেছিলেন। তবে ঈদের পরেও আসলে মানুষের গ্রামের বাড়িতে ফেরার এমন চাপ থাকবে কিন্তু রাজবাড়ী এবং শিমুলিয়া ঘাট থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও যা থাকছে। আবহাওয়া অনুকূলে থাকায় হাওরের বোরো ধান কাটা শেষ, ফলন ভালো হয়, দামও ভালো পাওয়ার আশা।
হদিসনেই পাবনা মানসিক হাসপাতালে ৯০ বিঘা জমির অনিশ্চিত নতুন প্রকল্প উদ্ধারে উদাসীন কর্তৃপক্ষ। এখনও কোনো প্রতিষ্ঠানকে করোনা টিকা উৎপাদনের অনুমোদন দেওয়া হয়নি। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। এতে বলা হয়েছে, বাংলাদেশের একটি ওষুধ কোম্পানিকে সিনোফার্মে কোভিড-19 টিকা তৈরির অনুমতি দেওয়ার যে খবর গণমাধ্যমে বেরিয়েছে তা সঠিক নয়। কোনো কোম্পানির নিজেদের কারখানায় করোনা ভাইরাসের ওই টিকা তৈরি করতে হলে সরকারের অনুমোদন লাগবে। এর আগে গত ২৯ এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে আবারও দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের এই ছুটি বাড়ানো হয়েছে। কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। শেখ হাসিনার নেতৃত্বে দেশের আর্থ সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর চরম এক প্রতিকূল পরিবেশে নির্বাসিত প্রবাসী জীবন কাটাতে হয় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বিদেশে থাকাকালেই ১৯৮১ সালে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। প্রায় ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ই মে দেশে ফেরেন শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে হাজার হাজার জনতা জড়ো হয় তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে। এরপর থেকে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে চলেছেন। দীর্ঘ সময়ে দলীয় প্রধানের দায়িত্বে থেকে নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণ, জীবননাশের হুমকি সহ অনেক বন্ধুর পথ পাড়ি দিতে হয়েছে তাকে। শেখ হাসিনাকে পেয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে টানা ৩ বার রাষ্ট্র ক্ষমতায় বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার সমাপ্ত করতে পেরেছিলাম। তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী তাদের বিচার করেছি এবং বিচারের কাজ এখনো চলছে। এবং তার হাতে পতাকা তুলে দিয়েছিলাম বলেই আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে তিনি মর্যাদাশালী একটি রাষ্ট্রে রূপান্তরিত করেছেন। সব বাধা পেরিয়ে দলকে যোগ্য নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কারণে আজকে আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা সমুদ্র সীমানা জয় করতে সক্ষম হয়েছি। আজকে শেখ হাসিনার কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল, বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা এবং একটি আত্মমর্যাদাশীল বাঙালি জাতি পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। আজকে শেখ হাসিনার কারণে সেই আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বাঙালি জাতি এবং বাংলাদেশ বিশ্ববুকে আসতে সক্ষম হয়েছে। এবারও করোনার কারণে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সব আয়োজন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালন করবে আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর জুনের মধ্যে স্বপ্নের পদ্মা সেতু চালু করতে চায় সরকার। প্রকল্পের বাকি কাজ শেষ করতে আগামী বাজেটে এই খাতে ৩৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। একক প্রকল্প হিসেবে সবচেয়ে বেশি ১৮,৫০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। উপকারভোগীদের সুবিধা দিতে দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় থাকা প্রকল্পে গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পদ্মা সেতু ও মেট্রো রেল সহ অগ্রাধিকার প্রাপ্ত
8 প্রকল্পে গত ফেব্রুয়ারি পর্যন্ত গড় অগ্রগতি 57.56%। কাজের গতি ধরে রাখতে আগামী অর্থবছরে এডিপিতে এসব প্রকল্পের অনুকূলে পর্যাপ্ত বরাদ্দ রাখার কথা বলছে পরিকল্পনা কমিশন। এবছর ডিসেম্বরের মধ্যে উত্তরা দিয়াবাড়ি থেকে রাজধানী আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু করতে চায় সরকার। তাই আসছে বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মেট্রো রেল প্রকল্প, যার পরিমাণ 4,807 কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বড় প্রকল্প যেগুলা 70-80 ভাগের মতো 60 ভাগ পার হয়ে গেছে, এদেরকে যা অর্থ চাইবে দিয়ে তাদের শেষ করার সুযোগ দেওয়া, যাতে আর না পিছায়। অলরেডি তারা 1.5-2 বছর পিছিয়ে গেছে, আর যাতে না পিছায়, এইটা হওয়া মেইন উদ্দেশ্য। কারণ জেদ করে নয়, এইটা হলে পরে আমাদের অর্থনীতির লাভ হবে, আমরা রিটার্ন পাওয়া আরম্ভ করবো। আপনি খালি পদ্মা খুলে দেন না, পরের দিন ঢাকায় আপনি ফিল করবেন ডিফারেন্সটা। অর্থনীতিবিদরা বলছেন, করোনার মধ্যেও মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে চলছে। অর্থের অভাবে যাতে কাজ বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিতের তাগিদ তাদের। পদ্মা ব্রিজের সর্বশেষ অ্যালোকেশনগুলো যেন এখানে পুরোপুরিভাবে মিট করা হয়, এখানে যেন কোনো ছাড় করতে কোনো দেরি না হয়, এটা আমরা চাই। এবং অন্যান্য প্রকল্পগুলো আমরা নর্মাল গতিতে চলুক, যখন শেষ হবে নতুন মেগা প্রকল্প হাত না দেওয়াটাই শ্রেয় হবে। বিভিন্ন মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে অর্থনীতির চিত্র পাল্টে যাবে বলে আশা করছে পরিকল্পনা কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক বছরে বড় সাফল্য মহাখালীতে করোনা হাসপাতাল গড়ে তোলা, এমনটাই দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আর গণপরিবহনে বিশৃঙ্খলা ও মশা নিয়ন্ত্রণ করতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছে নগরবাসী। এ সময়ে যোগ হয়েছে জলাবদ্ধতা দূর করার নতুন চ্যালেঞ্জ। মেয়র আতিকুল ইসলাম বললেন, করোনার কারণে পিছিয়ে গেছে অনেক পরিকল্পনা। ডেঙ্গু মহামারী শেষ না হতেই গত বছর দেশে হানা দেয় করোনা ভাইরাস। সংক্রমণ প্রতিরোধে শুরু হয় লকডাউন। এর মধ্যেই গত মে মাসে ঢাকা উত্তরের মেয়রের দায়িত্ব নেন আতিকুল ইসলাম। গণপরিবহনের যে ব্যবস্থাটা, সেটা আসলে সিটি কর্পোরেশনের মাধ্যমে আরেকটু জোরদার হওয়া উচিত বলে মনে করি। রাস্তাঘাটগুলো জেনে যা খারাপ আছে, এগুলো ফুটপাথগুলো ঠিক করা, রাস্তাঘাটগুলো একটু ঠিক করে দেওয়া, আর এমনি মোটামুটি সবই তো ভালো আছে। মশা নিয়ন্ত্রণই ছিল তার বড় চ্যালেঞ্জ। কর্পোরেশনের দাবি, এই সময়ে এডিস ততটা ভয়াবহ হয়নি। তবে কিউলেক্সের উপদ্রব সমালোচনার মুখে ফেলেন আতিকুল ইসলামকে। এখন মশা মারার জন্য টেন্ডার দেওয়ার পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি আমরা থার্ড পার্টিকে দিতে পারি, তাহলে মশা নিধনের জন্য কেন আমরা থার্ড পার্টিকে দিতে পারবো না? কোভিডের সময় তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে চাই। তো ওরা যদি আমার ওই অঞ্চলের মশা মারতে পারে, মশাকে একটা কন্ট্রোলের মধ্যে পারে, তখনই কিন্তু তারা বিল পাবে। এই ধরনের কনসেপ্টও কিন্তু আমরা নিয়ে আসতে চাচ্ছি। সিটি কর্পোরেশন চাপের মুখে পড়ে খালের দায়িত্ব পেয়ে। রীতিমতো হিমশিম খাচ্ছে জলাশয়ের বর্জ্য পরিষ্কার ও দখলমুক্ত করতে গিয়ে। খালের দেখুন, রিটেনশন পন্ডের মধ্যে সবই যদি দখল হয়ে যায় 173 মধ্যে, তাহলে তো হবে না। তাহলে সিট ঠিক করতে গেলে তখন আমাদের দখলদারকে উঠতে উঠতে তো আমাদের সময় চলে যাবে। সিটি কর্পোরেশনকে জবাবদিহিতার মধ্যে করার জন্য, কাউন্সিলের দিকে জবাবদিহিতা মনে করার জন্য, এবং একটি দুর্নীতিমুক্ত একটি সিটি কর্পোরেশন আমি করতে চাই। তবে প্রশংসা পেয়েছে করোনায় ডিএনসিসির ভূমিকা। মহাখালীতে তৈরি হয়েছে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। মেয়র জানান, করোনা কেটে গেলেও এই হাসপাতালটি থাকবে। এখানে আর কোনো দোকান হবে না। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনগণের জন্য এটি একটি হাসপাতাল হবে। এটি হলো মেসেজ আমি দিতে চাই আপনাদের সকলকে। বাকি 4 বছরের মধ্যে একটি সুস্থ সচল আধুনিক ঢাকার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। আমি ম্যানিফেস্টোে যা যা দিয়েছি, আগামী 4 বছরের মধ্যে আমি আশা করি এটাকে আমি বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ, এতে আরও যা থাকছে। গাজায় বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। অস্ত্রবিরতির আহ্বান জাতিসংঘের, আঞ্চলিক সংঘাতের শঙ্কা। লা লিগার শিরোপা দৌড় থেকে ছিটকে গেল বার্সেলোনা। শেষ রাউন্ডে রোমাঞ্চের অপেক্ষায় রিয়াল আতলেতিকো। মিতু হত্যায় ছেলের বক্তব্য নেবে পিবিআই, কিন্তু আসামি বাবুল আক্তার ভুল ঠিকানা দেয়, খুঁজে পাওয়া যায়নি। এছাড়া বাবুলের বান্ধবী এনজিও কর্মী গায়ত্রী সিং নেদারল্যান্ড থাকায় জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না, তাই খোঁজা হচ্ছে তার গৃহকর্মীকে। পিবিআই প্রধান আরও জানান, দেশে থাকলে ধরা পড়বে এই মামলার আরেক আসামি মুসাউ।
2016 সালের 5 জুন চট্টগ্রামে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু। জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখায় স্ত্রীকে খুন করা হয়েছে বলে দাবি করে মামলা করেন বাবুল। গোয়েন্দা পুলিশের তদন্তেও নিজেকে বাঁচিয়ে চলতে সক্ষম হন তিনি। কিন্তু 5 বছর পর সেই হত্যায় বাবুল আক্তারকে মূল হোতা হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। সংস্থার প্রধান জানান, এবারও তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বাবুল। রিমান্ডে নিজের ভুল ঠিকানা দিয়েছেন, তাই ঘটনার প্রত্যক্ষদর্শী বাবুলের ছেলেকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তার সাথে একটু কথা বলার দরকার, একটু অন্যভাবেই সে যাতে বুঝতে না পারে। তো আমরা খুঁজতে গিয়ে দেখি যে আমাদেরকে বাবুল আক্তার উনি যে অস্থায়ী ঠিকানায় থাকেন সেইটি আসলে উনি আমাদের ভুল দিয়েছেন, এবং কেন দিয়েছেন উনি বলতে পারবেন, বা উনি ভুল করছেন, দুটি হতে পারে। তো আমরা যখন সেখানে যোগাযোগ করার চেষ্টা করেছি, সেখান থেকে দেখি যে তারা সেখানে নাই। পিবিআই প্রধান জানাচ্ছে, বাবুলের সাথে ভারতীয় গায়ত্রী সিংয়ের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গায়ত্রী নেদারল্যান্ডে রয়েছেন, তাই তার গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হবে। গায়ত্রী অমর সিংয়ের যে গৃহকর্মী ছিলেন বাংলাদেশে, তার সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আমরা এই দিকটাও দেখছি যে আসলে তার কি ভূমিকা আছে কিনা, বা সে কি কতটুকু কি জড়িত করছে, বাবুল আক্তার কতটুকু কি বলেন যে তার সে পরিচিত হয়েছেন কিনা বা কিছু হয়েছে কিনা, দেখি আমরা এগুলো আসবে তদন্তে। পিবিআই বলছে, বাবুল আক্তারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার চেষ্টা চলছে। সহযোগিতা না করলে তথ্য উপাত্তের মাধ্যমে বাবুলের সম্পৃক্ততা প্রমাণ করা হবে। মামলার অন্যতম আসামি মুসাকেও খুঁজছে পিবিআই। এই ঘটনায় কারাগারে থাকা 2 আসামি আনোয়ার ও মোতালেবকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় হাওড়াঞ্চলের বোরো ধান কাটা প্রায় শতভাগ শেষ। এখন ধান মাড়াই ঝাড়াইয়ের ব্যস্ত চাষিরা। প্রাকৃতিক কোনো বিপর্যয়ের আগেই ধান কাটা মাড়াই করতে পেরে স্বস্তিতে তারা। চলতি মৌসুমে ফলন ভালো হওয়ায় কৃষকরা আশা করছেন দামও পাবেন ভালো। ধান কাটার পর এখন মাড়াইয়ে ব্যস্ত হাওর পাড়ের কৃষক। শুরুতে নানান দুশ্চিন্তা থাকলেও প্রাকৃতিক কোনো বিপর্যয় আসার আগেই ধান কাটা শেষ হওয়ায় স্বস্তিতে মৌলভীবাজারের কৃষকেরা। আলহামদুলিল্লাহ এবার খুব ভালো ফসল হয়েছে। লামা সাইডে যে ধানগুলো আছিল এগুলো আমরা খাটিয়া আনি লইছি। আমরা খরায় মারছে না, আমরা বৃষ্টি পাইছি, পানি পাইছি, এর গতিকে আমরা ফসলগুলা বালা তুলতাম পারছি। কিশোরগঞ্জে হাওর থেকে ধান কেটে মাড়াই শেষে নেওয়া হচ্ছে বাড়িতে। আবহাওয়া ভালো থাকায় এখন অল্প ধান বিক্রি করছেন কৃষক। বেশিরভাগই রেখে দিচ্ছেন পরে ভালো দাম পাওয়ার আশায়। কৃষক ধান শুয়ায়া গোলাত রাখতেছে, পরে বেচলে পরবর্তীতে এটা বোঝা যাবে কি হয়। কৃষকের দিন ভালো, শুকায়া যাবারে তুলতেছে, সারানা অনুযায়ী দাম বেচতেছে। সুনামগঞ্জে বোরোর ভালো ফলন হলেও গত কয়েকদিনের বৃষ্টিতে ধান শুকানো নিয়ে চিন্তিত হাওর এলাকার মানুষ। রোদ নাই, কোনো কিছু নাই, এই সমস্যা কি ধান ফুকানের খলাই ফুকানি জানা, ধান ফুকাইব কিলা। কৃষি বিভাগের পরামর্শে দ্রুত ধান কেটে ঘরে তোলায় লাভবান হচ্ছে চাষিরা। কর্তন এবং শুকানোর ক্ষেত্রে আমাদের কোনো প্রকার ক্ষতি এবছর হবে না। আমরা কৃষকদেরকে যেভাবে পরামর্শ দিয়েছি, কৃষকরা ঠিক সেইভাবে তাদের সময় মতো ধানগুলি কেটেছে এবং এখন সংরক্ষণ, শুকানো এবং সংরক্ষণের কাজ চলতেছে। এদিকে হাওরে আগাম বন্যার আশঙ্কায় আগেভাগেই ধান কেটে গোলায় তুলেছেন নেত্রকোনার কৃষকেরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনা মানসিক হাসপাতালে প্রায় 90 বিঘা জমির হদিস মিলছে না। বিপুল আয়তনের এই জমি কিভাবে হাসপাতালের রেকর্ড থেকে হারিয়ে গেল তাকে বলতে পারছে না। এতে জমি স্বল্পতায় অনিশ্চিত হয়ে পড়েছে হাসপাতালের নতুন একটি প্রকল্প। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় তা উদ্ধার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে জেলা প্রশাসন। কাগজে কলমে অস্তিত্ব থাকলেও হদিস নেই পাবনা মানসিক হাসপাতালের 29.25 একর জায়গার। সম্প্রতি হাসপাতালের উন্নয়নে নতুন একটি প্রকল্পের জন্য জমি প্রয়োজন হলে বেরিয়ে আসে এ তথ্য। 1961 সালে মানসিক হাসপাতালের জন্য 133.25 একর ভূমি অধিগ্রহণ করা হয়। 2010 সালে 30 একর দেওয়া হয় পাবনা মেডিকেল কলেজকে। 103.25 একর অবশিষ্ট থাকার কথা থাকলেও রয়েছে 74 একর। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই বিভিন্ন সময়ে এসব জমি দখলে নিয়েছে প্রভাবশালীরা। এরা কোনো জনগণ দখলও খাচ্ছে না, জোরকে নিয়েও নেয়নি, পড়ে আছে। তারা হয়তো আশেপাশে কাঁচা ঘর বাড়ি করে বসত করত। 20 ফিট
25 ফিট জায়গা করে পড়ে আছে, তাহলে এই জমিটাতে মেন্টালি ভিত্তি আসবে না, ওই জমির সাথে অ্যাড হবে না, না হওয়ার কারণে দেখা যাচ্ছে ওই জমিটা কমে গেছে। কিভাবে এসব জমি অন্যের দখলে গেল এর কোনো সদুত্তর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। 82 সালের ঘটনা, আর আমি আসতে তো 1 বছর হলো, আমাদের পরিচালক ছাড়া হচ্ছে 2 মাস 3 মাস হলো। তা জানা কথাটা, তারপরে অনেক কাগজপত্র দেখে আমাদের অলরেডি 2 জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে, তারা দ্বিতীয় এলএ শাখায় গেছে, তারা যা কাগজপত্র দিচ্ছে। বেদখল জায়গা উদ্ধারে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ জেলা প্রশাসনের। আমরা ম্যাপটা খুঁজে চেষ্টা করছি, যেহেতু 61-এর লাস্ট অধিগ্রহণের জমি অনেক প্রায় 60 বছর আগের, ওনাদের কাছে তো একটা ম্যাপ থাকার কথা, ওনাদের যে জমি কতটুকু সেটা, তো আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো জমিটা ফেরত পাওয়ার জন্য। সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষকে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি হাসপাতালের জমি পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেঘনা নদীর অব্যাহত ভাঙনে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ৮০ ভাগে বিলীন হয়ে গেছে। বাস ধরা হয়েছে অন্তত 12,000 মানুষ। হুমকির মুখে পড়েছে পর্যটন কেন্দ্র তারুয়া সৈকত। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি স্থানীয়দের। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ছোট দ্বীপ ভোলার ঢালচর। এটি ছিল কুকরিমুকরি ইউনিয়নের একটি ওয়ার্ড। দুর্গম এই চরাঞ্চলকে 2010 সালে পৃথক ইউনিয়নে উন্নীত করে সরকার, কিন্তু মাত্র 11 বছরেই মেঘনা নদীর ভাঙনে বিলুপ্তির পথে ইউনিয়নটি। শুরুতে সরকারি বনভূমি ছাড়া ইউনিয়নের বসতি এলাকা ছিল 20 বর্গ কিলোমিটার। গত কয়েক বছরের ভাঙনে 18 কিলোমিটার এলাকায় চলে গেছে নদীগর্ভে। 9টি ওয়ার্ডের মধ্যে এখন টিকে আছে 2টির অংশবিশেষ সহ 3টি ওয়ার্ড। ভিটেমাটে হারিয়েছে ইউনিয়নের অন্তত 12,000 মানুষ। এই 9 ওয়ার্ডের লোক আপনার 3 ওয়ার্ডে বসবাস করে, আত্মীয় স্বজনের বাসায়, তারা থাকার মতো জায়গা নাই। এই ডালচরে আমার বাড়ি ভাঙছে 3বার, আমার মতন আরো বহুত লোকের বাড়ি ঘর ভাঙছে। আমি এই পর্যন্ত লতে 6বার বাড়ি লাগছি, এখন আর কোথায় নিয়ে যেতে ঘর করবো ওরকম জায়গা আমাদের নাই। নদী ভাঙন থেকে ঢালচরকে রক্ষার দাবিতে এরই মধ্যে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জনপ্রতিনিধিদের। অর্ধ অংশ মানুষ এখনো এই ঢালচরে আছে। আমাদের জোর দাবি, যে মানুষগুলো এখন এখানে আছে এই মানুষগুলিকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। নদী ভাঙন রোধে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। আমরা ইতিমধ্যে একটি প্রকল্প প্রণয়নপূর্বক পানি সম্পদ মন্ত্রণালয়ে দাখিল করেছি। প্রকল্পটি অনুমোদিত হলে ঢালচর নদী ভাঙন হতে রক্ষা পাবে। ঢালচরের দক্ষিণ প্রান্তে রয়েছে পর্যটন কেন্দ্র তারুয়া সমুদ্র সৈকত। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পর্যটন কেন্দ্রটিও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 6 লাখ। দেশটিতে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,37,00,000-এর বেশি। এদিকে ভারতে মোট আক্রান্ত প্রায় 2.5 কোটি ছুঁয়েছে। সেখানে একদিনে মৃত্যু হয়েছে 4,092 জনের। এদিকে বিশ্বে একদিনে প্রাণহানি ছাড়িয়েছে 9,853, শনাক্ত 5,38,000-এর বেশি। ব্রাজিলে কমেছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। একদিনে দেশটিতে মারা গেছে 971 জন। নতুন শনাক্ত প্রায় 37,000। সংক্রমণ নিয়ন্ত্রণে গণটিকা কার্যক্রম শুরু করেছে ব্রাজিল সরকার। এদিকে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় তাইওয়ান সরকার কঠোর লকডাউন জারি করেছে। নেপালে সংক্রমণ ও মৃতের হার বাড়ায় সেখানে অবস্থিত মার্কিন নাগরিকদের বিশেষ বিমানে করে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ভারতের উত্তরপ্রদেশে দাহ করতে না পেরে গঙ্গার পাড়ে বালিতে দাফন করা হচ্ছে। ভারতে করোনা টিকা উৎপাদন ব্যাহত হওয়ায় বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বজুড়ে বিনামূল্যে টিকা সরবরাহের কোভ্যাক্স কর্মসূচি। এই মুহূর্তে 14 কোটি ডোজ টিকার ঘাটতি রয়েছে। তাই দরিদ্র দেশগুলোর করোনা টিকা প্রাপ্তিতে আরও দেরি হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বে করোনা টিকার সবচেয়ে বড় একক সরবরাহকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউট মার্চ থেকে টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত টিকা সংকট, অক্সিজেন সংকট সহ নানা কারণে সঠিক সময়ে টিকা সরবরাহ করতে পারছে না। এরই মধ্যে টিকা কিনে কোভ্যাক্স কার্যক্রমে সরবরাহ করেছে ইউনিসেফ। G7ভুক্ত দেশ এবং ইউরোপীয় ইউনিয়নও তাদের টিকার চালান পাঠিয়েছে। উন্নত দেশগুলো নিজেদের চাহিদা মিটিয়েও অন্তত 15 কোটি ডোজ টিকা সরবরাহ করতে পারবে বলে মনে করছে ইউনিসেফ।
করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নন্দিত কবি জয় গোস্বামী। রোববার জ্বর আসায় তাকে বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে জয় গোস্বামীর অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার রাতে তাকে নন কোভিড ওয়ার্ড থেকে কোভিড ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এদিকে জয়ের স্ত্রী কাবেরী গোস্বামীর মধ্যেও করোনা উপসর্গ দেখা দিয়েছে, তাই ঝুঁকি না নিয়ে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জয় ও কাবেরী দুজনের অক্সিজেনের মাত্রায় স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তাদের মেয়ে দেবত্রী গোস্বামী। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলের হামলার তীব্রতা। সবশেষ রোববার একদিনেই সেখানে মারা গেছে অন্তত ৪২ জন। এ নিয়ে টানা ৭ দিন ধরে চলা সংঘাতে ৫৮ শিশু এবং ৩৪ জন নারীসহ মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯২ জনে। সোমবার ভোরেও গাজায় অর্ধশতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের সামরিক ও সুরক্ষা ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে হামাসের বিদ্রোহীরাও রকেট হামলা শুরু করে। এদিকে গাজায় জ্বালানি সংকট হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজা ও ইসরায়েলের চিরস্থায়ী শান্তি স্থাপনের লক্ষ্যে কাজ করছে তার প্রশাসন। অবশ্য ইসরায়েল নীতি নিয়ে নিজ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষ আঞ্চলিক সংঘাতে মোড় নিতে পারে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার নিরাপত্তা পরিষদের বৈঠকে দুই পক্ষকে হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। রোববার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় গুড়িয়ে যায় ৩টি ভবন। ঘটেছে প্রাণহানিও। ৭ দিনের সংঘাতের এটি সবচেয়ে ভয়াবহ হামলা। হামলা চালানো হয় হামাস প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের গাজার বাড়িতেও। এমন পরিস্থিতিতে গাজা ইস্যুতে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দুই পক্ষকে লড়াই বন্ধের আহ্বান জানান সংস্থার মহাসচিব। গাজা ও ইসরায়েলের পরিস্থিতি ভয়ঙ্কর। সহিংসতা, মৃত্যু বাড়ছে। দুপক্ষের মধ্যে শান্তি ও সহাবস্থান আরও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। লড়াই অবিলম্বে বন্ধ করতে হবে। একদিকে রকেট ও মর্টার ছোড়া হচ্ছে, অন্যদিকে গোলাবর্ষণ। সব পক্ষকে যুদ্ধবিরতিতে এসে শান্তিপূর্ণ আলোচনায় সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। ভার্চুয়াল বৈঠকে গাজায় ইসরায়েলের হামলা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে মন্তব্য করেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। অন্যদিকে জেরুজালেমের সংঘাত উস্কে দেওয়ার জন্য হামাসকে দায়ী করেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান। বৈঠকেও হামলা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। এদিকে আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। শনিবার জালা টাওয়ারে হামলা ন্যায়সঙ্গত ছিল বলেও দাবি তার। সর্বশক্তি নিয়ে সন্ত্রাসী সংস্থার বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। হামাসের আগ্রাসনের কারণে আমাদের চড়া মূল্য দিতে হচ্ছে। গত কয়েকদিনে ১৫০০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আইডিএফ। শান্তি ও ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে ইরান। গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লা লিগা শিরোপার ত্রিমুখী লড়াই থেকে ছিটকে গেল বার্সেলোনা। আগে কাগজে কলমে আশা বেঁচে থাকলেও রোববার সেল্তা ভিগোর কাছে হেরে শিরোপা দৌড় থেকে বিদায় নিল কাতালানরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে শুরুটা দারুণ ছিল বার্সার। শুরুতেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির আগেই শান্তি মিরার গোলে সমতায় ফেরে সেল্তা। এরপর ৮৩ মিনিটে লংলে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। এর পরপরই মিনা গোল করলে পরাজয় নিশ্চিতের পাশাপাশি শিরোপা দৌড় থেকে ছিটকে যায় বার্সেলোনা। এদিকে পিছিয়ে পড়ে ওসাসুনাকে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠের শেষ ১০ মিনিটের ২ গোলে জিতেছে সিমিওনির দল। এছাড়া লিগের শেষ অবধি রোমাঞ্চ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদও। বিলবাওয়ের মাঠে নাচোর একমাত্র গোলে জিতেছে জিদানের দল। গোলরক্ষক অ্যালিসন বেকারের গোল করার অসামান্য নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত জয় পেয়েছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে অল রেডস।
প্রিমিয়ার লিগের মুকুট আগেই হারিয়েছে লিভারপুল। শঙ্কা ছিল শীর্ষ 4 থেকে লিগ শেষ করার। এমন ম্যাচে ওয়েস্ট ব্রমের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল, যদিও বিরতির আগে মোহাম্মদ সালাহর দৃষ্টিনন্দন গোলে সমতায় ফেরে ক্লপের দল। এরপর শেষ সময় পর্যন্ত লিভারপুলকে আটকে রাখে ওয়েস্ট ব্রম। তবে ইনজুরি টাইমে চমক দেন অ্যালিসন বেকার। আলেকজান্ডার আর্নল্ডের কর্নার থেকে দৃষ্টিনন্দন হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান গোলকিপার, আর তাতে 3 পয়েন্টের উচ্ছ্বাসে মাতে লিভারপুল। এদিকে ঘরের মাঠে জয় পেয়েছে টটেনহাম। হ্যারি কেন ও হবিয়ার গোলে উলভারহ্যাম্পটনকে হারিয়েছে স্পার্স। মাঠে ফেরাতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছে হকি ফেডারেশন। প্রাপ্ত 1 কোটি টাকা বন্টনের জন্য শিগগিরই ফেডারেশন সভাপতি আলোচনায় বসবেন ক্লাবগুলোর সাথে। সেই বৈঠকে লিগ শুরুর দিনক্ষণও চূড়ান্ত হতে পারে। দেশের হকিতে অস্থিরতা বরাবরই। করোনার আবির্ভাব সংকট আরও বাড়িয়েছে। প্রিমিয়ার লিগ হকি আলোর মুখ দেখেনি গত 2 বছর। ক্লাব খেলোয়াড়দের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। করোনার মধ্যে অন্য সব খেলা মাঠে ফিরলেও ঘরোয়া হকি লিগ এখনও খোলসবন্দী। অবশেষে ফেডারেশন সভাপতির উদ্যোগে গতি এসেছে। লিগ ফেরাতে কোটি টাকা অনুদান মিলেছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ হকি ফেডারেশনকে 1 কোটি টাকা অনুদান দিয়েছেন। ইতিমধ্যে আমরা এই টাকা পেয়েছি। আমি বাংলাদেশ হকি ফেডারেশনের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ফেডারেশন সভাপতি দেশের বাইরে ফিরলেই 12টি ক্লাবের সাথে আলোচনায় বসার কথা। প্রতি ক্লাবের জন্য বরাদ্দ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে তখনই, আর লিগ নিয়েও আসবে দিক নির্দেশনা। দীর্ঘদিন যাবৎ কোভিড সিচুয়েশন এবং ক্যাসিনো কাণ্ডের পর থেকে ক্লাবগুলো বন্ধ আছে এবং আর্থিকভাবেও তারা খুব ক্ষতিগ্রস্ত। সেজন্য আমরা আমাদের হকি ফেডারেশনের পক্ষ থেকে কিছু অনুদান প্রদান করে আমরা চাই প্রিমিয়ার ডিভিশন লিগটা মাঠে করা। করোনায় শিগগিরই আন্তর্জাতিক আয়োজন সম্ভব নয়। এখন ঘরোয়া লিগ ফেরার আশায় হকি খেলোয়াড়রা। আর্থিক সংকটে অনেকেই যে খেলা ছাড়ার প্রহর গুনছেন। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারী রোধে একযোগে কাজ করছে বিশ্বের সব দেশ, পিছিয়ে নেই সঙ্গীত শিল্পীরাও। বাংলাদেশ ভারতের শিল্পীরা এক হয়ে গেয়েছেন সৌহার্দ্যের গান, প্রার্থনা করেছেন এক হয়ে সংকট কাটিয়ে নতুন সূচনার। বাংলাদেশের কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, চন্দন সিনহার সাথে অংশ নিয়েছেন ভারতের উষা উত্থুপ, রাঘব চট্টোপাধ্যায়, জয় সরকার। এসো এসো সুন্দরে, এসো সত্যে, এসো আনন্দে স্বপ্ন গড়তে, এসো এসো সুন্দরে, এসো সত্যে, এসো আনন্দে স্বপ্ন গড়তে, এসো আধার সরিয়ে দেয়ালোতে, এসো ভালোর যে আর ভালোতে, এসো আধার সরিয়ে দেয়ালোতে, এসো ভালোর যে আর ভালোতে, এসো সুন্দরে, এসো আলোতে, এসো আনন্দে, এসো ভালোতে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বর্ধিত লকডাউনের প্রথম দিনেও স্বাস্থ্যবিধি ভেঙে ঢাকায় ফিরছে মানুষ। চলছে দূরপাল্লার বাস, বাড়ছে ঝুঁকি। ভিড় ঠেলে কর্মস্থলে ফিরলে ব্যাপক মাত্রায় করোনা ছড়ানোর শঙ্কা, কঠোর বিধিনিষেধ প্রয়োগের পরামর্শ। আসছে বাজেটে সর্বোচ্চ গুরুত্ব রূপপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে, পদ্মা সেতু চালুর লক্ষ্যে থাকছে আলাদা বরাদ্দ। এক বছরেও গণপরিবহনের শৃঙ্খলা ও মশা নিয়ন্ত্রণে ব্যর্থ ঢাকা উত্তর সিটি, বড় সাফল্য ডিএনসিসি হাসপাতাল। ভারতের টিকা সংকটে বিশ্বজুড়ে কোভ্যাক্স কর্মসূচিতে বিপর্যয়, যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়ালো 6 লাখ।
এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।